প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য দম ফাটানো হাসি নিয়ে আসছেন আমাদের অসাধারণ জোকাররা, জোকার মদন আর জোকার বাবলু। কি করছিস? জোরে লাগছে তো। জোরে না মারলে পাবলিক হাসবে কেন? আর এবার আমাদের ট্র্যাপিজের খেলোয়াড় ডলি, আর এদিকে আমাদের আরেক খেলোয়াড় আকবর। মদন, এটা কি করছো? এটা তোমার খেলা না, বাবলুর খেলা। এই দড়ি তোমার ওজন নিতে পারবে না। নিতেই হবে। এই দড়িটাও জানে এটা আমার মামার সার্কাস। আর তুই বেশি বকবক করিস না, বুঝলি? তুই যা, তোর প্রেমিকার কাছে তোর কাণ্ড ফাঁস করে দেব। কে দড়িটা ইচ্ছা করে কেটেছিলি? যদি তোদের মধ্যে কেউ করে থাকিস তবে মামাকে বলে সার্কাস থেকে ঘাড় ধরে বার করে দেব। এবার বুঝতে পারলি সত্যিকারের যখন লাগে তখন কত ব্যথা লাগে? বাবলু, দেখ দের ফুটিয়া, তোর উপর লাফিয়ে পড়বো না, একদম মাটিতে ঢুকে যাবি। মদন দাঁড়াও, আমি এই সার্কাসের রিং মাস্টার, আমি এসব একদম সহ্য করব না। এ বুড়ো, তুই নিজের বাড়িতে গিয়ে রিং মাস্টার সাজ। এটা তোর বাপের সার্কাস না আমার মামার সার্কাস। এখানে আমার কথাই শেষ কথা। তোদের সকলের কীর্তি না আমি ভালো করে জানি। যদি মামাকে গিয়ে সত্যিটা বলে দিই তাহলে তোদের সবাইকে রাস্তায় ভিক্ষে করতে হবে। তুই সারাক্ষণ আমাদের হুমকি দিয়ে যাস, ব্ল্যাকমেলার কোথাকার। হ্যাঁ, আমি তো ব্ল্যাকমেলার। আর তুই কি? তুই আর আকবর সুরাটে কি কি কাণ্ড করেছিলি আমি ভালোই জানি। যদি মামাকে আমি সত্যিটা বলে দিই না তাহলে দুজনকেই জেলে আটা ভাঙতে হবে। মদন ভাই, আটাকে পেশা হয় না, গমকে পেশা হয়। বাবলু, বাবলু, খুন করে ফেলবো। বাবলু, না বাবলু, করে ফেলবো বাবলু। যদি দ্বিতীয়বার আমার গায়ে হাত লাগাস তো। মদন ছাড়ো ওকে। তোকে আমি দেখে নেব, পুলিশ ডাকবো। পুলিশকে বলবো তুই আমাকে খুন করতে চাস। তোরা সবাই ফাঁসবি, প্রত্যেকে ফাঁসবি, দেখিস। এবার সত্যি সত্যি পুলিশটা ডেকে আনে। আকবর, ও যদি সত্যি পুলিশকে ডাকে তাহলে পুলিশ তোমার আর জবিস্কর সব পুরনো ঘটনা জেনে যাবে। মদনকে যা হোক করে আটকাও। ঠিক আছে, কথা বলছি মদনের সাথে। আমি শুধু নামেই এই সার্কাসের রিং মাস্টার, আসলে সব ব্যাপারটা মদন জোকারের হাতে। কাঁদিস না বাবলু,
আজ প্রথমবার তো তুই এ গুন্ডাকে উচিত জবাব দিয়েছিস। তোর জায়গায় আমি থাকলে তো একেবারে ঢুকিয়ে দিতাম। আকবর, আকবর আমার কথাটা শোনো, আমি শুধু তোমাকে ভালোবাসি, জবিস্কোকে না। মদন মিথ্যা বলছে। আকবর, আকবর আমার কথাটা তো শোনো। আকবর দাঁড়াও, আকবর। মনে হচ্ছে মদন আকবরকে বলেছে যে তুমি ডলিকে ভালোবাসো। দেখলে, এ তো আমাদের যন্ত্রণা বুঝতেই চায় না। যেন ডলি আর আকবরের মধ্যে কোনো প্রবলেম না হয়। ওদের জুটিটা খুব ভালো। যাই হোক, গুড নাইট বয়েজ। গুড নাইট। গুড নাইট। আচ্ছা ভাই, আমিও তবে চলি। গুড নাইট আমার 1.5 ফুটিয়া বন্ধু। তবে আজ তো রাগ দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। গুড নাইট। কিন্তু জোকারদের রাগ করা একদমই উচিত নয়। জোকারদের কাজ তো হাসানো, হাসিয়ে যাওয়া উচিত। আরে সবিস্কো ছুরি ফেলে। সবিস্কো, তোমার ছুরি। চলে গেল। এই ছুরিটা ওকে দিয়ে আসা দরকার, নয়তো কারুর লেগে যেতে পারে। মদনের নাক পড়ে গেছে। এটা দিয়ে দেওয়া দরকার, না হলেও মারবে। মদন, মদন, আরে ভাই মদন, আরে বন্ধু রে। কেডি, হ্যাঁ, তুমি সব সময় নিয়তিকে কোনো না কোনো ধাঁধা জিজ্ঞেস করে একদম কনফিউজ করে দাও। এখন আমি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব আর তোমাকে তার জবাব দিতে হবে, ওকে? ওকে মিসেস বিলিমোরিয়া, বলুন। একজন লয়ার আর তার ছেলের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবা ছেলে দুজনে হসপিটালের অপারেশন থিয়েটারে বেহুশ। এ সময় এন্ট্রি ডাক্তারের, আর ডাক্তার ছেলেকে দেখে বলে ওঠেন, আরে এ তো আমার ছেলে। হাউ হাউ ইন্টারেস্টিং। উকিলেরও ছেলে, ডাক্তারেরও ছেলে, আর দুজনের মধ্যে কেউ সৎ বাবা নয়। অ্যাকচুয়ালি এর জবাব খুবই সহজ। মিসেস বিলিমোরিয়া, যে ডাক্তার তার, এক্সকিউজ মি, হ্যাঁ ঝিলমিল বলো, কাকে 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 বাঁচাতে হবে? জোকারের ওপর খুনের অভিযোগ? কোনো হাসির কথা নয় ম্যাডাম মিসেস বিলিমোরিয়া। ঠিক আছে ঝিলমিল, আমি দেখে নিচ্ছি। ইওর অনার, এর আগে নাম বড় কিন্তু আকার ছোট শুনেছিলাম, কিন্তু আজ প্রথমবার কাজ বড় আর আকার ছোট দেখা গেল। আসামি ব্রিজেশ কুমার ওরফে বাবলু জোকার
যিনি 20 জানুয়ারি রাতে রিঙ্গো সার্কাসে নিজের সহকর্মী জোকার মদন সিংকে ছুরি দিয়ে খুন করে দিয়েছিলেন। খুনের কারণ, মদন বাবলুর সাথে খারাপ ব্যবহার করত আর ওকে বারবার সার্কাস থেকে বের করে দেওয়ার হুমকি দিত। খুনের অস্ত্র এই 6 ইঞ্চি ছুরি, যাতে বাবলুর আঙুলের ছাপ আছে। এটা তার ফরেনসিক রিপোর্ট। বাবলুর কোটের বোতাম, যেটা মদনের লাশের মুঠোয় পাওয়া গেছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেদিন বিকেলে এই ছুরি নিয়ে বাবলু মদনের দিকে তেড়ে গিয়েছিল ওকে হত্যা করার জন্য, যার অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষী আছেন, যারা সামনের সারিতে বসে আছেন। আমি আদালতে দরখাস্ত করছি ইন্ডিয়ান পিনাল কোড সেকশন 504 পানিশমেন্ট অফ ক্রিমিনাল ইন্টিমিডেশন, সেকশন 302 পানিশমেন্ট ফর মার্ডার অনুসারে আসামি বাবলুকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। বাবলু, প্রসিকিউশনের কথা শুনে ভয় পেয়ে গেল না তো? ভয় তো তখন পাবো যখন ব্যাপারটা আমি বুঝতে পারবো। আমার মাথাতে তো কিছু আসছেই না। কিছু কথা আছে যা আমিও বুঝে উঠতে পারিনি। তুমি মদনকে মারার জন্য ছুরি তুলেছিলে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো ওকে ভয় দেখাবো বলে। ছুরি দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। তো তারপর তুমি চাকুটা নিচে ফেললে মাটিতে। এরপর যখন তোমার সঙ্গে মদনের হাতাহাতি হয়, তোমার কোটের বোতাম ছিঁড়ে মাটিতে পড়ে যায়, মেন রিং এর মাটিতে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই বোতাম। হ্যাঁ, ওই বোতামটা যেটা মেন রিং এর মাটিতে পড়েছিল ওই ছুরিটার সঙ্গে। বোতাম আর ছুরি ওখান থেকে মদনের টেন পর্যন্ত কিভাবে পৌঁছলো? কে নিয়ে গেল? তুমি, মদন, নাকি সে যে তোমাকে এই কেসে ফাঁসাতে চায়? ইওর অনার, যদি বাবলু এই খুনটা করতো তাহলে ও শুধুমাত্র ছুরিটা নিয়ে মদনের টেন্টে পৌঁছে যেত। ছিঁড়ে যাওয়া বোতাম ও মদনের হাতে কেন রাখতো? নিজেকে নিজে ফাঁসানোর জন্য। বাবলু, তোমার উচ্চতা কত? 4 ফুট 2 ইঞ্চি উইথ হিল। ওয়ান্ডারফুল ইওর অনার, আমি বাবলুকে কাঠগড়ার বাইরে ডাকার অনুমতি চাইব। বাবলু বাবু, পেনটা নিন। নিন, এবার এটা দিয়ে কেডি সাহেবকে আঘাত করুন। কিন্তু আরে এমনি মিথ্যে মিথ্যে, প্লিজ। লক্ষ্য করুন ইওর অনার, বাবলুর উচ্চতা থেকে এই আঘাত ঠিক পেটে এসে লাগবে। আর মদনের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছিল, আঘাতটা পেটে লেগেছিল একই অ্যাঙ্গেল থেকে। অন্য কেউ হলে এই আঘাতটা বুকে লাগতো, তার মানে খুন বাবলুই করেছে। অর্ডার, অর্ডার। প্রসিকিউটর ম্যাডাম, এটা একদমই পরিষ্কার যে আঘাতটা পেটেই হয়েছিল, কিন্তু এই কাজটা যে বাবলুই করেছে সেটা কোন বইয়ে লেখা আছে? ইওর অনার, আমি আপনাকে বলছি এই খুনটা কিভাবে হয়েছে। বাবলু প্লিজ। ইওর অনার, এটা হলো সার্কাসের মূল তাবু। মেন রিং এখানে শো হয়, আর এর সামনে বাকি তাঁবুগুলো যেখানে কর্মীরা থাকেন। সব থেকে বড় এই তাঁবু, যেটা সাধারণত রিং লিডারের হয়, কিন্তু যেটাকে মদন কবজা করে রেখেছে। এটার জানালার সামনে 40 ফুট দূরত্বে এই তাঁবুটা। এইটা জানালা আর ওইটা জানালা একদম সামনাসামনি। হতে পারে যে এই খুনটা কেউ এই জানালা থেকে করেছে। অসম্ভব। সেই রাতে সার্কাসের বাকি স্টাফ বাইরে ছিল, আর তারা কেউ এই তাঁবু থেকে কেন অন্য কোনো তাঁবু থেকে কাউকে মদনের তাঁবুতে যেতে দেখেনি, একমাত্র বাবলু ছাড়া। মেনে নিলাম, কেননা খুনটা ওই তাঁবুর ভেতর থেকেই হয়েছে।
কেউ ওই তাঁবুর জানালার সামনে দাঁড়িয়ে থেকে 40 ফুট দূরত্ব থেকে মদনের ওপর তাক করে ওই ছুরিটা ছুঁড়ে ওকে হত্যা করেছিল। দিস ইজ রিডিকুলাস। রাতের অন্ধকারে 40 ফুট দূর থেকে এত ভালো লক্ষ্যভেদ কে করতে পারে? পাবলিক প্রসিকিউটর ম্যাডাম তোমাকে চ্যালেঞ্জ করছেন জাভিস্কো। ইওর অনার, জাভিস্কো দ্য গ্রেট নাইফ থ্রোয়ার অন্ধকার তো দূরের কথা, নিজের চোখের ওপর পট্টি বেঁধেও 20 ফুট দূরত্বে থেকেও নিখুঁত নিশানা লাগাতে পারে। আর মদনের তাঁবুর সামনে যে তাঁবুটা ছিল, যেটার আলোচনা হচ্ছিল এখনই, ওটাও তো তোমারই ছিল। Am I right? জবিস্কো, এই নাও ছুরি। আর আমি ওখানে টেবিলে তরমুজ রেখেছি মাটি থেকে 3 ফুট উঁচুতে। ওতে লক্ষ্যভেদ করো। কিন্তু এটা তো কিন্তু মনে রেখো, তুমি চোখ বন্ধ করে লক্ষ্যভেদ করবে, যাতে আমিও দেখতে পারি তোমার নিখুঁত লক্ষ্য। প্লিজ। অর্ডার, অর্ডার। আমি চাইলে ইচ্ছে করেই লক্ষ্যচ্যুত হতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ না আমার লক্ষ্যে কোনো ভুল হয়, না আমার মুখ থেকে বের হওয়া কোনো কথায়। মদনের খুন বাবলুই করেছে। আমি নিজে একে দেখেছি মদনের টেন্টে ছুরি নিয়ে যেতে। আরে এসব কি বলছো জবিস্কো? আরে ওই ছুরিটা তো আমি তোমাকে নিয়ে এসে দিতাম। জবিস্কো, তোমার ছুরি। কেডি, আর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে ইওর অনার। রিঙ্গো সার্কাসের রিং মাস্টার মিস্টার ধাওয়ান ওই রাত্রে সার্কাসের রিং থেকে জাভিস্কো আর বাবলুর আগেই আপনি বেরিয়েছিলেন তাঁবুর উদ্দেশ্যে, ঠিক বলছি? হ্যাঁ, আমি নিজে তাঁবুতে চলে যাই ঘুমোতে। তারপর রাত্রি 12টা নাগাদ আমি বাবলুর চিৎকার শুনি। আমি ভয় পেয়ে ছুটে এসে দেখি যে মদন মরে গেছে। রাইট। তো মদনের তাঁবু থেকে আপনার তাঁবু কতটা দূরে ছিল? স্যার, সব থেকে দূরে আমার তাঁবু প্রায় 100-150 ফুট। 100 না 150? 150 ফুট। 150 ফুট। অদ্ভুত ব্যাপার মিস্টার ধাওয়ান, 150 ফুটের দূরত্ব আপনি 5 সেকেন্ডে পেরিয়ে গেলেন। কারণ সার্কাসের বাকিরা বলা বলি করছে যে বাবলুর চিৎকারের প্রায় সঙ্গে সঙ্গে আপনি সেখানে পৌঁছে যান। স্যার, কারণ আমি সত্যি কথা হলো যে আপনি ওই দিন আপনার তাঁবুতে ছিলেনই না, অন্য কোথাও ছিলেন, রাইট? স্যার, সত্যি বলতে কি, আমি জবিস্কোকে হাতে ছুরি নিয়ে মদনের তাঁবুর দিকে ছুটে যেতে দেখি। আমি ভয় পেয়ে ওকে আটকাতে ছুটলাম, কিন্তু যখন পৌঁছলাম আমি বাবলুর চিৎকার শুনতে পেলাম। ইওর অনার, মিস্টার ধাওয়ানের সন্দেহ জাভিস্কোর উপর, জাভিস্কোর সন্দেহ বাবলুর ওপর, আর আমার ডলি আর আকবরের ওপর। ইওর অনার, গতকাল রাত্রে আমি যখন মদনের তাঁবুতে গিয়েছিলাম, আমি দেখলাম যে ওই তাঁবুর ছাদে একটা ছিদ্র আছে। এর মানে হলো কারোর যাতায়াতের রাস্তা ওখান থেকেই খোলা ছিল। ছাদের উচ্চতা কত ছিল? 20 থেকে 25 ফিট। কিন্তু ইওর অনার, একজন দক্ষ কুশীলবের কাছে এই কাজটা বা হাতের খেলা একটা। কি ডলি? এমনিতে আপনার ট্রাপিজের পার্টনার আর আপনার বাগদত্তা আকবর আজ আদালতে নেই কেন? ও ওই রাত থেকে নিরুদ্দেশ। আকবর বেপাত্তা রয়েছে ইওর অনার। ডলি, তোমার কোনো ধারণা আছে যে খুনের পরে কেউ যদি বেপাত্তা হয়ে যায় তার ঠিক কি মানে দাঁড়ায়? না না স্যার, আমি
আমরা দুজনের কেউই মদনকে খুন করিনি স্যার, বরং আমরা তো দুজনে ওকে বোঝাতে ওর তাঁবুতে গিয়েছিলাম। কিন্তু ওই আমার চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলে দিল, আর এতে আকবরের আমার উপর খুব রাগ হয়। ও রাগ করে তাঁবু ছেড়ে চড়েও যায়। আর স্যার, আমিও তখন ওর পিছন পিছন তাঁবু থেকে বেরিয়ে গেছিলাম। কোথায় কোথায় গিয়েছিলেন আপনারা? তাঁবুর পিছনে একটা পুকুর আছে, আমি আকবরকে নিয়ে ওখানেই চলে গিয়েছিলাম স্যার। ওকে এটাই বোঝাতে যে আমি ওকেই ভালোবাসি, আর ওর আমার উপর সন্দেহের কোনো ভিত্তি নেই। তারপর কি হলো? আমি আকবরকে মানিয়ে নিয়েছিলাম স্যার। তারপর ও আমাকে বলল যে সার্কাসে ফিরে যাও, ওকে বাজার যেতে হবে, ওই খেলার জন্য ওকে দড়ি কিনতে হবে। ডলি, আমি ভাবছি যে রাত্রি 12টার সময় কোন বাজারে কোন দোকান খোলা থাকে যেখান থেকে দড়ি কিনতে পাওয়া যায়। অর্ডার অর্ডার। যাকগে, নেভার মাইন্ড। তারপর তুমি সার্কাসে ফিরে আসলে আর মদনের লাশের আশপাশে সবাইকে একত্রিত অবস্থায় দেখলে, আর তখন থেকেই তোমার বাগদত্তা আকবর বেপাত্তা। কিন্তু ও ভয় পেয়ে পালিয়ে যায়নি, ও আমার উপর রাগ করে গেছে। সব এই জবিস্কোর জন্য হয়েছে, কারণ ও চাইতো যে আমি আকবরকে ছেড়ে ওকে বিয়ে করি, কিন্তু আমি এটা কখনো করবো না জবিস্কো। আই হেট ইউ। তোমার জন্য আমার আকবর আমাকে ছেড়ে কে জানে কোথায় চলে গেল, শুধু তোমার জন্য জবিস্কো। আর আমি রিং মাস্টার ধাওয়ান, নাইফ থ্রোয়ার জাভিস্কো, ট্রাপিজ আর্টিস্ট আকবর আর ডলি। কেডি, এই সার্কাসে তো সম্পর্কে সার্কাস চলছে। হ্যাঁ, আর এই সম্পর্কের সার্কাসে ঠিক কি ধরনের সার্কাস চলছে এটা তো সার্কাসে গিয়েই জানা যাবে। সত্যি দারুণ, খুব ভালো লেগেছে আমার আপনাদের শো। কিন্তু ওই আপনার ট্রাপিজের পার্টনার, আপনার সঙ্গী, আসলে স্যার সে তো এই শহর থেকে নিরুদ্দেশ, আর আমার মনে হয় না ও আর ফিরে আসবে বলে। ওকে ভুলে গেলেই ভালো হয়। আকবরের এই তাঁবুটা কোথায় মিস্টার ধাওয়ান, আমি একবার দেখতে পারি কি? এই জ্যাকেটটা আকবরের? হ্যাঁ। আর ওই রুমালটা? এই রুমালটা তো মদনের, এটা তো সেরাতে মদনের গলায় ছিল। কিন্তু বুঝতে পারছি না মদনের রুমাল আকবরের জ্যাকেটে কি করে এলো। এটার উপর তো রক্ত লেগে আছে। ইন্টারেস্টিং। ইওর অনার, এটা মদনের রুমাল, যেটা আকবরের তাঁবু থেকে, আকবরের কোট থেকে আমি পেয়েছি। এর ওপর
মদনের রক্তের ছাপ রয়েছে, আর এই হলো ওই রক্তের নমুনার ফরেনসিক রিপোর্ট। এই রুমালে লাগা রক্ত মদনের হলেও এই রুমাল মদনের না, বাবলুর। কারণ মদন আর বাবলুর জোকারের পোশাক হুবহু একই রকমের, আর দুজনের রুমালও তো একই রকমের। বাবলু, তোমার রুমাল কোথায়? জানি না। কিন্তু মদনের তাঁবুর ছাদের ওপর ওই ছিদ্রটা। ইওর অনার, আমার সন্দেহ আকবরের ওপর। কারণ সব থেকে বড় হলো বিশ্বাস, মিস্টার ডিফেন্স লয়ার। আর এখন আপনারও বিশ্বাস হয়ে যাবে যে আপনি এবার একজন নিরপরাধের নন, অপরাধীর পক্ষে মামলা লড়ছেন। ডলি, খুনের 2 রাত্রি আগে বাবলু আমাকে একটা কথা বলেছিল। ও মদনের তাঁবুতে টাকা ভর্তি একটা বাক্স দেখেছিল। অর্ডার অর্ডার। বাক্সতে কত টাকা ছিল? বাবলুর আন্দাজ মতো 1-1.5 লাখ। 1-1.5 লাখ, ইওর অনার। ও বাবলুর ওই টাকার উপর লোভ ছিল। কি? আরে মিথ্যে কথা বলছে ডলি, মিথ্যে বলছে। অর্ডার অর্ডার। পুলিশি তল্লাশির পরে মদনের তাঁবুতে না ওই বাক্স পাওয়া গেছে, না ওই টাকা। তবে ওই 1.5 লাখ কোথায় গেল? এর উত্তর আমাদের রিং মাস্টার ধাওয়ান বাবু দেবেন। ম্যাডাম, কাল বিকেলে আমি ফৈজলাবাদ থেকে একটা ফোন পাই বাবলুর মায়ের। আমি ওনাকে বলিনি যে বাবলু জেলে, তাহলে উনি আঘাত পেতেন। কিন্তু ফোন রাখার আগে উনি আমাকে বলেন যে আমি যেন বাবলুকে এই খবর দিয়ে দিই উনি টাকা পেয়ে গেছেন। টাকা? কিসের টাকা? আগে সেই টাকা যা বাবলু হাওলায় তার মাকে পাঠায়, 1.5 লাখ টাকা। এও মিথ্যে বলছে। আরে রিং মাস্টার বাবু, আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? আমি কোনো টাকা পয়সা চুরি করিনি। পৃথিবীতে সাধারণত খুনের 2টো কারণ হয়, এক প্রতিশোধ, আর অন্যটা টাকা। আর বাবলুর কাছে 2টো উদ্দেশ্যই ছিল। আইপিসি সেকশন 504, সেকশন 302 আর এখন সেকশন 382, খুনের ষড়যন্ত্রের সাথে চুরি। ইওর অনার, ডলি এই বয়ানটা এর আগে কেন দিল না? সাক্ষী নিজের বয়ান বদলে ফেলছে আকবরকে বাঁচানোর জন্য। আর আমার অবাক লাগছে যে আকবরের বেপাত্তা হওয়ার সন্দেহ আমি ছাড়া আর কেউ করছেন না। ওর বেপাত্তা হয়ে যাওয়া এটা প্রমাণ করে যে এই খুনের ঘটনার সঙ্গে ওর যোগাযোগ রয়েছে। ইওর অনার, মনে হয় আকবরের সন্ধান পাওয়া গেছে। দুপুরবেলা আভাস পাওয়া গেছিল, তখন থেকে পুলিশ খুঁজছে। এতক্ষণ পর লাশ পাওয়া গেল। কিন্তু স্যার, আকবর তো খুব ভালো সাঁতার জানতো। ও ডুবে কি করে মারা যেতে পারে? তোমার কি মনে হচ্ছে দামোদর? সুইসাইড? এটা আত্মহত্যা না খুন সেটা তো পোস্টমর্টমের পরেই জানা যাবে। কি ব্যাপার কেডি, অনেকদিন পর দেখা দিলে? সিনিয়র ইন্সপেক্টর দামোদর দেশমুখ, এটা তো আমার কোনো রকম ভুল নয়। তুমি উধাও হয়ে গিয়েছিলে, ট্রান্সফার নিয়েছিলে নাকি? না কেডি, ট্রান্সফার না, উল্টে আমি বরং 5 জন গ্যাংস্টারকে ট্রান্সফার করে নিয়েছি ওদের জীবন থেকে আমাদের জীবনে। কি হয়, অপরাধের কালো জগতে এমন অনেক লোক আছে যারা শুধু টাকার জন্য নয়, ফান আর এক্সাইটমেন্টের জন্য ক্রাইম করে থাকে। আর ওদের ধরতে গেলে ওদের মতো করে ভাবতে হবে আর ওদের মতো হতে হবে। তাই আমি এই 5টা টেক্কা জোগাড় করেছি। তুমি তো জানো এক সৎ পুলিশ অফিসারের সামনে কত প্রবলেম আসে। যেখানে এই খাকিটা চলবে না, ওখানে চলবে আমার এই অচল নয়া পয়সা। সিনিয়র ইন্সপেক্টর দামোদর দেশমুখ, অল দ্য বেস্ট তোমাকে আর তোমার অচল পয়সাদের। থ্যাংক ইউ। আরে কেডি শোনো, এটা দেখো।
পিচের খেলোয়াড়ই নয়, 1 নম্বর নাইফ থ্রোয়ারও। আর একদিন আমি পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার হতে চাই। একটা টিভি শো এর জন্য প্রায় 6 দিন আগে আকবর এটা রেকর্ড করেছিল। আমাদের আজকের শোতে আকবর স্মরণে এটা শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখানো হবে। দ্যাটস রিয়েলি স্যাড। আর তাছাড়া মিস্টার ধাওয়ান, আমি ফয়জলাবাদ ফোন করে বাবলুর মায়ের সঙ্গে কথা বলেছি। ওনার বক্তব্য যে উনি তো কোনো রকম 1.5 লক্ষ টাকা পাননি, আর উনি আপনাকে ফোনও করেননি। না স্যার, উনি মিথ্যে বলছেন। নিজের ছেলেকে বাঁচাতে এমন বলছেন। থামুন, এবার থামুন। মিথ্যে ও বলছে না, মিথ্যে আমরা বলছি। স্যার, ও কোর্টে যাওয়ার আগে কেউ আমাদের দুজনকেই চিঠি দেয়। কথাও এক, হাতের লেখাও এক দেখছি। মদন একা নয় যে তোমাদের গোপন কথা জানতো। আদালত যদি বাবলুর বিরুদ্ধে না বলে তাহলে আমি সেই গোপন কথা ফাঁস করে দেব। এটা কি সেই গোপন কথা যার জন্য মদন সবাইকে ব্ল্যাকমেল করে বেড়াতো সেম? হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে এই সেটে একটা অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকা ক্ষতি হয়। আগুনটা আমার অসাবধানতার জন্য লেগেছিল। আমাদের সার্কাসের মালিকও এই কথাটা জানেন না। এটাই আমার গোপন কথা। আমি আগে থেকেই বিবাহিতা। আকবর এটা জানতো না। আর যদিও যে এটা জেনে যেত, ও তাহলে আমার সাথে সম্পর্ক ভেঙে দিত। ব্যাস, এটাই আমার গোপন কথা। জবিস্কো, তোমার রহস্যটা কি? আমার কোনো রহস্য নেই। হ্যাঁ, আর সেই কারণে তো তোমার কাছে এরকম কোনো চিঠিও নেই। আরে বাবলু এখানে? না স্যার, এ বাবলু নয়, হে গোপাল জোকার। ধন্যবাদ গোপাল। ব্যাপারটা হলো, পোশাক পরলে সব জোকারকে একই লাগে। ইয়োর অনার, জোকার মদনের খুনি কে এটা স্রেফ একজনই আমাকে বলতে পারে, স্বয়ং জোকার মদন। আসুন, আপনিও আসুন। অর্ডার অর্ডার। চিন্তা করো না রোহিণী, এদের মধ্যে কেউই জোকার মদন নয়। ঠিক একই রকম ভাবে ইয়োর অনার, যেরকম ভাবে ওই রাতে যেই জোকারটা জাগলিং করতে করতে শীষ বাজাতে বাজাতে ওখান থেকে বেরোচ্ছিল, ও মদন ছিল না, ছিল মদনের খুনি। এটা আপনি কি করে বলছেন কেডি? আপনারা দুজন যেতে পারেন। বাবলু, আজ সকালে তুমি যে আমাকে কথাটা বলেছিলে সেটা আমি চাই যে তুমি আদালতের সামনেও বলো। জজ সাহেব, আজ সকালে আমার মনে পড়ল মদন তো সিটি দিতেই পারতো না, উল্টেও আমার থেকেই সিটি দিতে শিখতে চেষ্টা করত, কিন্তু আমার থেকে ভালো কখনো বাজাতে পারেনি। আপনি নিজেই শুনুন। অর্ডার অর্ডার। তো মদনকে শীষ বাজাতে শুনে অবাক হলেন না একটু আপনি? লেগেছিল, আর একটা ব্যাপারে অবাক লেগেছিল, ও ভালো জাগলার ছিল না। এত ভালো জাগলিং ও করতেই পারতো না। আর ওর সত্যিটা সামনে যাতে না এসে যায় তার জন্য কিছু না বলে শীষ দিতে দিতে জাগলিং করতে করতে বাবলুর ওপর বলটা ছুঁড়ে ওখান থেকে বেরিয়ে গেল। যদি সে মদন নাই হয়ে থাকে তাহলে কে ছিল? মিস্টার ধাওয়ান, না জবিস্কো, নাকি বাবলু? এই 3 জনের মধ্যে তো কেউ নন, কারণ এই 3 জন তো সামনে দাঁড়িয়েছিলেন। আর ওখানে যিনি ছিলেন না তিনি হলেন ডলি আর আকবর। কিন্তু আমি আর আকবর তো সার্কাসের বাইরে গেছিলাম। সার্কাস থেকে বাইরে গিয়েছেন আর তারপর এদের মধ্যে কেউ একজন ফিরে আসলেন। পেছনে থাকা লোকজন যাতে বুঝতে না পারে সেই জন্য রাতের অন্ধকারে কালো কাপড় পরে তাঁবুর উপর লাগানো দড়ির সাহায্যে
মদনের তাঁবুর ওপরে পৌঁছলেন, ছাদের ছিদ্র দিয়ে তাঁবুর ভেতরে মদনের খুন করলেন, নকল জোকারের পোশাক পরে বাইরে এলেন, যাতে সবার এই মনে হয় যে মদন এখনো বেঁচে আছে। আর তারপর শীষ বাজাতে বাজাতে, জাগলিং করতে করতে বাবলুর মাথার ওপর বল ছুঁড়ে আবারও তাঁবুতে চলে গেলেন। যেই রাস্তা দিয়ে এসেছিলেন ওই রাস্তা দিয়েই বাইরে চলে গেলেন আর রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। ইয়োর অনার, এত নিখুঁতভাবে, এত চটপটে ভাবে, এত কম সময় ওই গর্ত দিয়ে যাওয়া আসা করা একজন ট্র্যাপিজ খেলোয়াড়ের পক্ষেই করা সম্ভব। কি ডলি? না না স্যার, আমি কিছু করিনি স্যার। আমি আপনাকে সব সত্যি বলে দেব। বাবলু কোনো খুন করেনি স্যার। অর্ডার অর্ডার। আপনার অনুমান একদম ঠিক কেডি স্যার। এই গোটা পরিকল্পনাটাই আকবরের ছিল। সেদিন রাতে ও খুব বুদ্ধি করে বাবলুর হাত থেকে পড়া ছুরি আর ওর ছিঁড়ে যাওয়া বোতামটা তুলে নিয়েছিল। তারপর ও আমার সাথে মদনের তাঁবুতে যায়। আর ওখানে যখন মদন আমার চরিত্রে দোষারোপ করে তখনও আমার সন্দেহ করার অজুহাতে আকবর তাঁবুর বাইরে চলে আসে। আর তারপর আমি যখন পিছন পিছন বাইরে আসি তখন ও আমাকে জানায় এই সমস্তটাই ওর পরিকল্পনার একটা অংশ, যাতে মদনের পুলিশের ভয় দেখানোটা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। তারপর ও আমাকে বলে ওই পুকুরের ধারে অপেক্ষা করতে। আর তারপর তাই হলো যা আপনি এক্ষুনি বললেন কেডি স্যার। যখন আকবর আমাকে বলে যে সে মদনকে খুন করে দিয়েছে স্যার, আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখনই আকবরকে বলে দিলাম যে আমি একজন খুনিকে বিয়ে করব না। ও আমার উপর খুব ক্ষেপে গেছিল। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। আর এরপর রাগ করে আকবর ওখান থেকে চলে যায়, আমাকে ওখানে একা রেখে। আর তারপর থেকে 3 দিন ধরে আকবরের কোনো খবর নেই। আমাকে পাবার জন্য ও মদনকে খুন করেছিল, কিন্তু আমি যখন ওকে না করে দিলাম ওর মন ভেঙে যায় আরো আত্মহত্যা করে। সব আমার জন্য হয়েছে স্যার। খুনি আকবর তার নিজের অপরাধের সাজা পেয়ে গেছে। আকবরের মৃত্যুর পর এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, যার জন্য আমি এই কেসটার এখানেই ইতি টানছি। ইয়োর অনার, আমার একটা ছোট্ট আবেদন আছে। আপনি এই কেসটা এখানে বন্ধ করবেন, তার আগে আমি বাবলুকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার অনুমতি চাইছি। বাবলু, ওই রাতে যখন আকবর মদনের পোশাকে এসেছিল, তো যাওয়ার আগে শেষ কাজটা কি করেছিল সেদিন? আমাকে বল দিয়ে মেরেছিল। বল দিয়ে তোমায় মেরেছিল? রাইট, বল দিয়ে মেরেছিল। বাবলু, মনে করার চেষ্টা করো যে কোন হাত দিয়ে ও বল ছুঁড়েছিল সেদিন। বাঁ হাত দিয়ে। বাঁ হাত দিয়ে? শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ বাঁ হাত। জবিস্কো, মিস্টার ধাওয়ান, আপনারা দুজনও ওখানে ছিলেন। বাবলু কি ঠিক বলছে? আগে থ্যাংক ইউ। ইয়োর অনার, গতকাল আমি যে সার্কাসের ফুটেজটা দেখেছিলাম, এটা থেকে একেবারেই স্পষ্ট আকবর রাইট হ্যান্ডেড ছিল। তাহলে লেফট হ্যান্ডেড কে? ডলি, ক্যাচ।
ওই বাহাতি ডলি, ইওর অনার। কোয়াইট প্লিজ, কোয়াইট। ইওর অনার, গল্পটা একই আছে, শুধু চরিত্রগুলোর ভূমিকা পাল্টে গেছে, রোলস রিভার্সড। খুন করতে ভয় পেল আকবর, আর খুন করলো ডলি। আমি হ্যাঁ ডলি, তুমি। আকবরের পোস্টমর্টেম রিপোর্ট এটা বলছে যে আকবর আত্মহত্যা করেনি, কেউ ওকে মাথার উপর আঘাত করেছে, তারপর ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। ওকে খুন করা হয়, আর সেই খুন তুমি করেছো ডলি। হ্যাঁ, আকবরকে আমিই মেরেছি, আমি মেরেছি আকবরকে। ও যখন জানতে পারলো আমি মদনকে খুন করেছি, ও তখন খুব ক্ষেপে গেল, আমাকে ছেড়ে যাবার হুমকি দিচ্ছিল। আমার রাগ হয়ে গেল, আমি তখন একটা পাথর দিয়ে ওর মাথায় আর মদনকে আমি এই জন্যই মেরেছি, কারণ যাতে ও আকবরকে আমার প্রথম বিয়ের কথা না বলে দেয়। কিন্তু আমি আমার আকবরকে আবার হারিয়ে ফেললাম, হারালাম আকবরকে। আমি আমার আকবরকে নিজেই মেরে ফেললাম। মিস ডলিকে হেফাজতে নেওয়া হোক, আর ব্রজেশ কুমার ওরফে বাবলুকে বেকসুর খালাস করা হোক। ওয়েল ডান। বাবলু, জোকার হয়েও কাঁদছো? না স্যার, এটা তো খুশির কান্না। কিন্তু কেডি, তোমার কি করে ডাউট হলো যে ওই জোকার ছেলে নয়, একটা মেয়ে? এই প্রশ্নের উত্তর আপনার ধাঁধারও উত্তর। একজন উকিল আর তার ছেলের অ্যাক্সিডেন্ট হওয়া, হসপিটালে তারা দুজন অজ্ঞান, ডাক্তারের আগমন, ডাক্তারের মুখ থেকে বেরোনো কথা, আরে এটা তো আমার ছেলে। ডাক্তারও বাবা আর উকিলও বাবা। ওই ছেলেটার কি দুটো বাবা ছিল স্যার? না বাবলু, ওর দুটো বাবা ছিল না। উকিল ওর বাবা ছিল, আর ডাক্তার ওর মা। Am I right or am I